আসসালামু আলাইকুম। দেখো, তোমাদের স্থিতিস্থাপকতা এর আগের ক্লাসে আমরা পড়িয়েছিলাম সান্দ্রতা। এবার আমরা আসছি স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা বলতে আমরা কি বুঝবো? যেমন অপ্রতিমিত বল বস্তুর ত্বরণ ঘটায় এবং প্রতিমিত বল বস্তুর বিকৃতি ঘটায়। আবার বলছি, অপ্রতিমিত বল বস্তুর ত্বরণ ঘটায়, প্রতিমিত বল বস্তুর বিকৃতি ঘটায়, অর্থাৎ আকার বা আকৃতির পরিবর্তন করে। এখন মসৃণ মেঝের উপর দিয়ে যদি আমরা একটা রাবারের বলকে ঠেলা দিই, গড়িয়ে যাবে। কিন্তু এই রাবারের বলকে যদি আমরা দু হাত দিয়ে সমানভাবে চেপে ধরি, কী হবে? সমান কিন্তু বিপরীতমুখী বল রাবারের আকার বা আকৃতির পরিবর্তন ঘটাবে। যেই আমরা বল সরিয়ে নেব অর্থাৎ চাপ দেওয়া বন্ধ করব, তখন ওই রবারের বলটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন করলে বা করার চেষ্টা করলে বস্তুর অভ্যন্তরস্থ একটা বল, প্রতিরোধ বল গড়ে ওঠে, যা বস্তুর আকার আকৃতি পরিবর্তনে বাধা দেয়। এই অভ্যন্তরীণ বলটাকেই বলা হবে স্থিতিস্থাপকতা। এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা বলতে আমরা কি বুঝবো? আবার বলছি, বাহ্যিক বলের প্রভাবে যদি বস্তুর আকৃতি পরিবর্তন করার চেষ্টা করছে বাধা দেয়, বস্তুর বাধা দেওয়ার এই ধর্মকে বলে তার উপাদানের স্থিতিস্থাপকতা। আবার বলছি, কোনো বস্তুকে যদি বাহ্যিক বলের প্রভাবে আকার বা আয়তনের পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হয়, তাহলে সেই বস্তুটা বাধা দেবে। বস্তুর এই বাধা দেওয়ার ধর্মকে বলা হবে স্থিতিস্থাপকতা। বস্তুর এই বাধা দেওয়ার ধর্মকে বলা হবে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা সম্পর্কে কতগুলো সংজ্ঞা আমাদের জানতে হবে। 1 নম্বর হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক একান্ত দৃঢ় বস্তু। একান্ত দৃঢ় বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলবো? বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন করা হয় এবং বাহ্যিক বল যদি সরিয়ে নিলে বস্তুটা যদি আবার আগের অবস্থায় ফিরে আসে, তাহলে আমরা সেই বস্তুটাকে বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আবার বলছি, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলবো? যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তু আকার বা আয়তনের পরিবর্তন ঘটে। বাহ্যিক বল সরিয়ে নিলে বস্তুটা আবার পূর্বের আকার বা আয়তন ফিরে পায়, তাহলে সেই ধরনের বস্তুকে বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আর অস্থিতিস্থাপক বস্তু বা অপূর্ণ স্থিতিস্থাপক, যদি বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত হয়, তাহলে বস্তুর আকার বা আয়তনের বিকৃতি ঘটে। বাহ্যিক বল সরিয়ে নেওয়ার পরেও যদি বস্তুর কিছুটা আকার বা আয়তনের পরিবর্তন থাকে, তাহলে সেই বস্তু বলা অস্থিতিস্থাপক বস্তু। একান্ত দৃঢ় বস্তু কাকে বলবো? যখন কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হবে, তখন বস্তুর আকার বা আকৃতির কোনো পরিবর্তন ঘটবে না। সেই বস্তুকে আমরা বলবো একান্ত দৃঢ় বস্তু। যেমন ইস্পাত, লোহা, এগুলো একান্ত দৃঢ় বস্তু। এগুলো একান্ত দৃঢ় বস্তু। স্থিতিস্থাপক সম্পর্কে আবার বলছি, স্থিতিস্থাপকতা কাকে বলে বা স্থিতিস্থাপকতা বলতে আমরা কি বুঝি?
স্থিতিস্থাপকতা বলতে আমরা কী বুঝি? আমরা আগে পড়েছি যে অপ্রতিমিত বল কারণ বস্তুর ত্বরণ ঘটায়, প্রতিমিত বল কিন্তু বস্তুর বিকৃতি ঘটায়। এবং বিকৃতি জিনিসটা কি? বিকৃতি হচ্ছে বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন ঘটানো। অর্থাৎ কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তুর আকার বা আয়তনের বিকৃতি, আকার বা আয়তনের পরিবর্তন ঘটে। সেই আকার বা আয়তনের পরিবর্তন ঘটে, কিন্তু বস্তুর মধ্যে একটা প্রতিরোধ বল গড়ে ওঠে। সেই প্রতিরোধ বলটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। আবার বলছি, বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন করার চেষ্টা করলে বস্তুর সেই ধর্মকে বলা হয় বাহ্যিক বলের প্রভাবে বস্তুর আয়তন বা আকৃতির পরিবর্তন করার চেষ্টা করলে বস্তু বাধা দেয়, সেই ধর্মকে বলা হয় বস্তুর স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা তিনটে সংজ্ঞা আমাদের: পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, অস্থিতিস্থাপক বস্তু, একান্ত দৃঢ় বস্তু। একান্ত দৃঢ় বস্তু বা পূর্ণ নমনীয় বস্তু। যদি বাহ্যিক বলের প্রভাবে বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন হয় এবং বাহ্যিক বল শরীরের বস্তুর আবার আগের অবস্থায় ফিরে আসে, তাহলে আমরা সেই বস্তুকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আর যদি বাহ্যিক বলের প্রভাবে বস্তুর আকার আয়তনের কিছুটা পরিবর্তন হয় এবং বাহ্যিক বল শরীরে সেই পরিবর্তন থেকে যায়, সেটাকে বলা অস্থিতিস্থাপক বস্তু। একান্ত দৃঢ় বস্তু কাকে বলবো? যখন বাহ্যিক বল কোনো বস্তুর উপর প্রয়োগ হবে তখন বস্তু আকার বা আকৃতির কোনো পরিবর্তনই ঘটবে না, বস্তু আগের অবস্থায় থেকে যায়, সেই ধরনের বস্তুকে বলবো একান্ত দৃঢ় বস্তু। যেমন ইস্পাত বা লোহা একান্ত দৃঢ় বস্তু। এবার আমরা আসবো স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এক নম্বর হচ্ছে উষ্ণতা বৃদ্ধি করলে বস্তুর স্থিতিস্থাপকতা কমে যায়। এক নম্বর পয়েন্ট হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধি করলে বস্তুর স্থিতিস্থাপকতা কমে যায়। দু নম্বর হচ্ছে বস্তুর মধ্যে অপদ্রব্য মিশ্র থাকলে বস্তুর স্থিতিস্থাপকতা কমে যায়। অবশ্য উষ্ণতা বৃদ্ধিতে ব্যতিক্রম আছে, ইনভারের কিন্তু স্থিতিস্থাপকতা কমে ব্যতিক্রমে। যেমন লোহার সঙ্গে কার্বন গুঁড়ো মিশলে স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়, বস্তুর অপদ্রব্য মিশ্র থাকলে বস্তুর স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। কার্বনের সঙ্গে বা লোহার সঙ্গে কার্বন মিশ্র থাকলে তার স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। বারবার গরম বা ঠান্ডা করলে কোনো বস্তুর স্থিতিস্থাপকতা কমে যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বারবার গরম বা ঠান্ডা করলে বস্তুর স্থিতিস্থাপকতা কমে যায়। পদার্থের স্থিতিস্থাপকতা
পদার্থের স্থিতিস্থাপকতা উপাদানের উপর নির্ভর করে। বস্তুর যে উপাদানে তৈরি তার উপর নির্ভর করে। তাহলে স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এক নম্বর হচ্ছে উষ্ণতা বৃদ্ধি করলে বস্তুর স্থিতিস্থাপকতা কমে যায়, কিন্তু ইনভার্টের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। বস্তুর অপদ্রব্য মিশ্রিত থাকলে, বস্তুতে কোনো অপদ্রব্য মিশ্রিত থাকলে বস্তুর স্থিতিস্থাপকতা পরিবর্তন ঘটে। যেমন লোহার সঙ্গে কার্বন মিশ্রিত থাকলে লোহার স্থিতিস্থাপকতা বাড়ে। বারবার গরম বা ঠান্ডা করলে কোনো বস্তুকে সেই বস্তুর স্থিতিস্থাপকতা কমে যাবে। পদার্থের স্থিতিস্থাপকতা উপাদানের উপর নির্ভর করে। তাহলে এগুলো নির্ভর করে। এবার আমরা আসবো কতগুলো সংজ্ঞার উপর। স্থিতিস্থাপকতা সংজ্ঞা। বিকৃতি, বিকৃতি কাকে বলে? বিকৃতি কাকে বলবো? কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর বাহ্যিক প্রতিমিত বল প্রযুক্ত হলে বস্তুর বিভিন্ন অংশের মধ্যে সরণ ঘটে, অর্থাৎ বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন ঘটে। একেই বলা হয় বিকৃতি। বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন ঘটে, একে বলা হয় বিকৃতি। আবার বলছি, কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর বাহ্যিক প্রতিমিত বল ক্রিয়া করলে বস্তুর মধ্যে বিভিন্ন অংশের সরণ ঘটে, যার ফলে কি হয়? বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন হয়। একেই বলা হয় বস্তুর বিকৃতি। আবার বলছে বিকৃতি কাকে বলবো? কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর যদি বাহ্যিক প্রতিমিত বল ক্রিয়া করে তাহলে বস্তুর বিভিন্ন অংশের সরণ ঘটে, অর্থাৎ বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন হয়। একেই বলা হবে বিকৃতি। আসবো আমরা পীড়ন কাকে বলে? পীড়ন, পীড়ন কাকে বলবো? পীড়ন কাকে বলবো? পীড়ন কাকে বলে? বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন করার চেষ্টা করে তখন বস্তুর মধ্যে অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়, যা বস্তুর আকার বা আয়তনের পরিবর্তনকে বাধা দেয় এবং ওই বাহ্যিক প্রযুক্ত বল অপসারিত হলে বস্তুকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে সাম্যাবস্থা প্রতিক্রিয়া বল প্রযুক্ত বলের সমান, অর্থাৎ সাম্যাবস্থায় একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হবে পীড়ন। সাম্যাবস্থায় প্রযুক্ত বলকে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হবে পীড়ন। আবার বলছি পীড়ন কাকে বলবো? পীড়ন কাকে বলবো? সাম্য অবস্থায়
একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় পীড়ন। অর্থাৎ পীড়ন সমান, পীড়নকে মাপায় পীড়ন সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। পীড়নের একক সিজিএস পদ্ধতিতে পীড়নের একক ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার, ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার। আর এসআই পদ্ধতিতে পীড়নের একক হচ্ছে নিউটন প্রতি বর্গ মিটার, নিউটন প্রতি বর্গ মিটার। এবং পীড়নের মাত্রা কী হবে? পীড়নের মাত্রা সমান বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার সমান এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে পীড়নের মাত্রা, এটা হচ্ছে পীড়নের মাত্রা। পীড়ন কাকে বলে, বিকৃতি কাকে বলে? যখন কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয় তখন বস্তুর মধ্যে একটা অভ্যন্তরীণ প্রতিরোধ বল গড়ে ওঠে, যা বস্তুর আকার বা আয়তনের বিকৃতি ঘটাতে বাধা দেয়। এবং নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এই বল পরস্পর সমান এর বিপরীতমুখী। অর্থাৎ সাম্যাবস্থায় পীড়ন, সাম্যাবস্থায় একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা বলবো পীড়ন। সাম্যাবস্থায় একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হবে পীড়ন। এবার আমরা আসবো স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন ঘটে, কিন্তু তার থেকে বেশি পরিমাণ যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর কী হয়, আকার বা আয়তনের একটা পরিবর্তন ঘটে, যেটা থেকে যায়, অর্থাৎ বিকৃতি ঘটে যায়। সেই নির্দিষ্ট সীমা মানকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা কাকে বলে? প্রত্যেকটা বস্তুই একটা স্থিতিস্থাপক সীমার মধ্যে পূর্ণ স্থিতিস্থাপকতা ধর্ম প্রদর্শন করে, কিন্তু ওই নির্দিষ্ট সীমা অতিক্রম করলে বস্তুর বিকৃতি থেকে যায়, অর্থাৎ আকার আয়তন থেকে যায়। বস্তুর ওই নির্দিষ্ট সীমাকে বলা হবে স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা অতিক্রম করলে বস্তুর বিকৃতি কিন্তু থেকে যায়, তাকে বলে স্থিতিস্থাপক সীমা। বিকৃতিকে আমরা 3 ভাগে ভাগ করতে। বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আয়তন বিকৃতি, 3 নম্বর হচ্ছে কৃন্তন, 3 বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, কৃন্তন বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি এবং কৃন্তন বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলবো? অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলবো? যখন কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয় তখন বস্তুর যদি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, শুধুমাত্র দৈর্ঘ্য পরিবর্তন ঘটে, তখন তাকে বলবো অনুদৈর্ঘ্য বিকৃতি।
এবং অনুদৈর্ঘ্য বিকৃতি, তখন তাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতিকে কীভাবে পরিমাপ করা হয়? অনুদৈর্ঘ্য বিকৃতি সমান অনুদৈর্ঘ্য বিকৃতিকে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি বা প্রাথমিক দৈর্ঘ্য এল, যদি কোনো বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল হয়, তখন অনুদৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। আয়তন বিকৃতি কাকে বলবো? যদি কোনো বস্তুর উপর বাহ্যিক প্রতিমিত বলের প্রভাবে বস্তুর আয়তনের কেবলমাত্র পরিবর্তন ঘটে বা বিকৃতি ঘটে, তখন তাকে বলা হবে আয়তন বিকৃতি। অর্থাৎ একক আয়তনের বস্তুর যে আয়তন পরিবর্তন হয় তাকে বলা আয়তন বিকৃতি। যদি আয়তন বিকৃতিকে এইভাবে পরিমাপ করা হয়, আয়তন বিকৃতি আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, প্রতি একক আয়তনে দৈর্ঘ্য আয়তন পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, এটা হচ্ছে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি। ক্রিন্তন বিকৃতি কাকে বলবো? যদি কোনো বাহ্যিক বলের দ্বারা বস্তুর আকার বা আয়তন কিছু পরিবর্তন হয় না, সেই ধরনের বিকৃতি বলা হবে ক্রিন্তন বিকৃতি। সেই ধরনের বিকৃতি বলা হবে ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন বিকৃতি কাকে বলবো? বাহ্যিক প্রতিমিত বলের প্রভাবে বস্তু যদি দৈর্ঘ্য বা আয়তনে কিছু পরিবর্তন না হয়ে আকৃতি পরিবর্তন ঘটে, তখন তাকে বলবো ক্রিন্তন বিকৃতি। সেই ধরনের বিকৃতি বলা হবে ক্রিন্তন বিকৃতি। এবার হুকের সূত্র। হুকের সূত্র। হুকের সূত্রটা কি? স্থিতিস্থাপক। হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। হুকের সূত্র আবার বলছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। আবার বলছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটাই হচ্ছে হুকের সূত্র। অর্থাৎ পীড়ন বিকৃতি বা পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় ইয়ং গুণাঙ্ক। এই ধ্রুবককে বলা হয় গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক ইয়ং গুণাঙ্ক কাকে বলে? স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো তার বা দণ্ডের অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হবে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক। আবার বলছি, স্থিতিস্থাপক এই ধ্রুবকটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্কের মধ্যে অনুদৈর্ঘ্য ইয়ং গুণাঙ্ক
ইয়ং গুণাঙ্ক কাকে বলবো? ইয়ং গুণাঙ্ক কাকে বলবো? অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হবে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক অনুদৈর্ঘ্য পীড়ন বাই বিকৃতি অনুপাতকে বলা হবে ইয়ং গুণাঙ্ক। অনুদৈর্ঘ্য পীড়ন সমান পীড়ন এফ বাই এ, আর বিকৃতি অনুদৈর্ঘ্য বিকৃতি এল বাই ক্যাপিটাল এল সমান এফ ইন্টু এল বাই এ ইন্টু এল। এটা হচ্ছে ইয়ং গুণাঙ্কের রাশিমালা। ইয়ং গুণাঙ্কের রাশিমালা। ইয়ং গুণাঙ্কের রাশিমালা। ইয়ং গুণাঙ্ক কাকে বলে? ইয়ং গুণাঙ্কের একক কি? ইয়ং গুণাঙ্কের একক পীড়নের এককের মতো ইয়ং গুণাঙ্কের একক, অর্থাৎ ডাইন বর্গ সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে ইয়ং গুণাঙ্কের একক পীড়নের একক অর্থাৎ ডাইন বর্গ সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে ইয়ং গুণাঙ্কের একক হচ্ছে নিউটন পার বর্গমিটার বা পাস্ক্যাল। নিউটন পার বর্গমিটার বা পাস্ক্যাল। দ্যাটস অল, আজকে এই পর্যন্ত থাক।